এদিকে বিএনপি এবং জামাতের জন্য খুবই দুঃসংবাদ। ডক্টর ইউনূস এইটা কি বলেছেন এবং কি সিদ্ধান্ত দিয়েছেন এইটা দেখে সারা বিশ্ব অবাক। অন্যদিকে তারা কি কখনোই ক্ষমতায় আসতে পারবে না? আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সংস্কার করার সুযোগ দেন। ওরা সুযোগ না দিলে আমরা আর কি করবো? দেশে কোনো নির্বাচন হবে না, তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না। 20 বছর ক্ষমতায় থাকার পরিকল্পনা উনার বাস্তবায়নও করবেন। ইউনূস সাহেব সময় থাকতে সাবধান হয়ে যান। আমরা অনেকেই সম্মান করি, আন্তর্জাতিক খ্যাতিমান, ওইটা দিয়ে কোনো কাম হবে না। এখন তো মনে হচ্ছে আপনার একটা বোঝা। শেখ হাসিনা গেছে, ফেসিস গেছে, মাফিয়া গেছে, ইউনূসের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই ঘোষণা আজকে সমন্বয়করা দিয়েছেন, এই ঘোষণা যদি বাস্তবায়ন করতে হয় মোটামুটি নির্বাচন চাঁদের দেশেই যাবে। ডক্টর ইউনূস প্রতিনিয়তই একটা করে নতুন তথ্য দিচ্ছেন, কিন্তু এখন এইটা আমরা কি শুনতে পাচ্ছি তার ক্ষমতায় থাকা নিয়ে? দর্শক শ্রোতা, এই নিয়ে কিন্তু অনেকে কষ্টও পায়। সর্বশেষ কি হচ্ছে, ডক্টর ইউনূস কি বলেন এবং এই বিষয়টা নিয়ে অনেক তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আপনাদেরকে আমি আবারও বলতেছি, ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ডক্টর ইউনূস কি বলেন, এর সাথে সাথে সবাই কি আলোচনা সমালোচনা করতেছে, অন্যদিকে বিএনপি এবং জামাতের যে নেতাকর্মী রয়েছে তারা কি বলতেছে, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখলে। আমরা এখন আপনাদেরকে মূল আলোচনা দেখাবো, তারপরে কিন্তু আপনারা সবকিছু বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু কিন্তু জানতে পারবেন। এই যে দেখেন, বর্তমান ইউনূস সরকারের যারা সমালোচক আছেন, এই মুহূর্তে সমালোচকের সংখ্যাটাই বেশি। পলিটিক্যাল পার্টিগুলো বলেন বা টেলিভিশন টক শো বলেন অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাদেরকে আমরা অনলাইন কিংস হিসাবে চিনি, তারাই বলেন এই সরকারের যে উপদেষ্টা হাতে গোনা 3-4 জন বাদ দিলে বাকিদের নিয়ে আসলে সবাই অসন্তুষ্ট। 100 দিন পার হলো এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি সেটা আপনি নিজেই ভালো জানেন, দ্রব্যমূল্যের দামের অবস্থা কি সেটাও নিজে ভালো জানেন। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কেউ কেউ বলছেন যে সরকার লম্বা সময় ক্ষমতায় থাকবে। আমাদের উপদেষ্টাদের একাংশ বলছেন যে এত দ্রুত নির্বাচন সম্ভব না, মিনিমাম 26 শেষে অথবা 27ও হইতে পারে। ব্রিগেডিয়ার শাখাওয়াতের বক্তব্য ছিল এরকম। আসিফ নজরুল স্যার আবার বলছেন যে এত তাড়াহুড়োর কিছু নয়, আওয়ামী লীগকে 16 বছর সহ্য করতে পারছেন, আমাদের একটু সময় দেন। আবার বাকি উপদেষ্টারাও একই সুরে কথা বলছেন যে আমরা কাজটা শেষ করে নেই। তো সমালোচকরা বলছে যে ভালোই তো, আপনারা উইরা এসে জুইরা বৈশা এই যে আরামায়েশ করছেন, নির্বাচন তো দিবেন না, আপনারা যতটা সম্ভব এটাকে প্রলম্বিত করবেন আর এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা উপভোগ করবেন। এই যখন সমালোচনার অবস্থান, তখন হঠাৎ করে ডক্টর ইউনূস সাহেবের এক বক্তব্যে বিষয়টা সম্পূর্ণ টার্নিং পয়েন্টে যাচ্ছে। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। তো সেখানে প্রোগ্রামের ফাঁকে আন্তর্জাতিক গণমাধ্যম AFP-কে তিনি একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন। আর এই সাক্ষাৎকারে বিএনপির চোখে ঝলমলে আলো দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সিটটা দেখা যাচ্ছে, তারপর হচ্ছে সংসদও তারা দেখতে পাচ্ছে। জামাত কিছুটা টেনশন আছে, ভাবতেছে যে এত তাড়াতাড়ি হইলে গেমটা কিন্তু পুরো ক্লিয়ার হবে না। আর অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টারা ভাবতেছে কি ব্যাপার, ইউনূস স্যার কথাটা কি বললো। তো কি বলল, নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে তাকে প্রশ্ন ছিল সাংবাদিকের। তো তিনি বলছেন এটি একটি প্রতিশ্রুতি যা আমি করেছি। কি করছেন আপনারা? আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। দীর্ঘমেয়াদী যখন উপদেষ্টারা চিন্তা করছেন, ডক্টর ইউনূস সাহেব বলছেন যে যতটা কম সম্ভব সময়ে এই সংস্কার আমরা করার দরকার, ওইটা কইরা দ্রুত নির্বাচন দেওয়া উচিত। ইভেন তিনি বলছেন আগে কিছু সংস্কার প্রয়োজন, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। তো তরুণদের উদ্দেশ্য তিনি বলছেন, আবার তরুণরাও বলছেন যে একটা নির্বাচনের জন্য এই যে ছালেরা জীবন দিছে, 2000-এর উপরে মানুষ প্লাস মাইনাস মারা গেছে, বলছেন যে 1.5 লক্ষ ছেলে আহত পঙ্গু অবস্থায় আছে, তারা কি শুধু একটা নির্বাচনের জন্য দিছিল? তাহলে তো বিএনপির ডাকে মাঠে নামতো জনতা, বিএনপি তো নামাইতে পারে নাই। মানুষ আসছে একটা সিস্টেমকে রিবিল্ড করতে।
এই জিনিসটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। সিস্টেমকে রিবিল্ড করতে হবে, নয়তো ওই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যা ঘটছে, লুটপাট হচ্ছে, জাস্ট হাত বদলাইছে, দখলদারিত্ব হচ্ছে, হাত বদলাইছে, চাঁদাবাজি চলতেছে, গুন্ডামি চলতেছে, মব জাস্টিস চলতেছে, কোনো কিছু বন্ধ আছে? মতের বিপরীতে গেলে মায়ের, কখনো সমন্বয় পরিচয় দিয়া, কখনো বা রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়া। তো এগুলোতে মানুষ, শান্তিকামী মানুষ আসলে বিরক্ত, মানুষ পরিবর্তন চায় এই জায়গাগুলোতে। তো কিভাবে আসবে? তো সকল কিছু মিলিয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না, অথবা বাংলাদেশের মানুষের সাথে যে খুব বেশি তিনি মেলামেশা করছেন, এনজিও ব্যবসাতে তার যথেষ্ট দক্ষতা, এটা বলার বাহিরে, তাই না? একটা ইন্টারন্যাশনালি তিনি এটাকে বিল্ড আপ করে ফেলছেন। বাট জনগণের ভাষা, জনগণের চাওয়া, একটা পাইলে যে আবার চায়, হাত দেখালে যে কবজা গিলতে চায়, না দিলে যে গালি দেয়, ডিম ছোড়ে, এগুলা কিন্তু তিনি অভিজ্ঞ না। এর আগে মানে আওয়ামী লীগ সরকারের সাথে ঝামেলাটার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতীয় প্রয়োজনে কখনো কিন্তু কথাও বলেন না। পলিটিক্স থেকে 1/11-এর পর একটু সামহাও ডিস্টারবেন্স হইলো, বাট এর আগে কিন্তু তিনি সবার সাথে ভালো সম্পর্ক করছেন। খুব বেশি যে মানুষের সাথে মিশা টিশা কথাবার্তা বলছেন তা না, বাংলাদেশের সাংবাদিকদেরকে তিনি ঠিকমতো সাক্ষাৎকার দিতেন না। তার হাই প্রোফাইল ক্যারেক্টার, চলাফেরা ছিল একদম হাই প্রোফাইল। কার সাথে চলে? বিল ক্লিন্টনের সাথে, হিলারি ক্লিন্টনের সাথে, বাইডেনের সাথে। তো আমজনতা তো কি জিনিস সেটা বুঝবেনি। বাট এখন যখন তিনি এই প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদে আছেন, তিনি ঘুম থেকে উঠতে দেখেন এক গ্রুপ, গাড়ি নিয়ে বের হইতে দেখে আরেক গ্রুপ, অফিসে যে পত্রিকা খুললে আরেক গ্রুপ, মিটিংয়ে বসলে আরেক গ্রুপ, বাসায় আসতে রাত্রে দেখে মশাল নিয়ে আরেক গ্রুপ, বিদেশ যাইতে দেখে এয়ারপোর্টের কাছে আরেক গ্রুপ, আইসা দেখে আরেক গ্রুপ। মানে বেটা তো আসলে এই গ্রুপিং দেখতে দেখতে ডক্টর ইউনূস সাহেবের মাথাটা চক্করি দেওয়ার কথা। এখন তিনি এই পদ থেকে যে কিছু অর্জন করবেন সেটা কিন্তু নাই, এটা ক্লিয়ার। টাকা পয়সা, ধন সম্পত্তি, এই লোকের কোনো কিছুই এখান থেকে চাহিদা নাই। বাট বাকিরা যারা আছেন তারার কিন্তু হালকা পাতলা চাহিদা থাকলেও থাকতে পারে। যে সরকার ভাঙা গেল, ধরেন উপদেষ্টারা, এই যে সব বৃদ্ধ মানুষ এখানে আছেন, এরা সব কিন্তু রিটায়ার্ড ক্যারেক্টার। পেনশন টেনশন, পুঁজি, ব্যবসা বাণিজ্য বা এনজিও আছে, সেগুলো থেকে কিন্তু খান। আর বিভিন্ন জায়গায় টকশুতে হয়তো দাওয়াত টাওয়াত পান, কিন্তু এখন রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা, পাওয়ার, পলিসি সবকিছু তাদের হাতে, এনজয় করতেছে। আসিফ নজরুল কাঁদছিলেন, আল্লাহ যদি আমার একবার ক্ষমতা দাও আল্লাহ, আমি সব মাবুদ, এরকম একটা কান্নাকাটি করছিলেন। এখন তিনি কিন্তু উপদেষ্টা হইয়া দেখেন এমন এক চিপাত পড়ছেন, না তিনি আওয়ামী লীগের লোকের পক্ষে যাইতে পারছেন, না বিএনপির লোকের পক্ষে। উপদেষ্টা ফারুকি দেখেন, দ্বিতীয় স্বাধীনতা কি পরিমাণ ফারুকি এনজয় করবে 3 দিন পর থেকে টের পাবেন। হেফাজত মাঠে নামতেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইয়া ফারুকির কলিজা খারখার খারখার করবে। তখন তিনি কি বলবেন? আগেই তো ভালো ছিলাম। আওয়ামী লীগ কিন্তু তার ঘাড় ধরে আদর করবে। উপদেষ্টা থাকলে হুজুররা মাঠে নামা শুরু হয়ে গেছে। কি পরিমাণ যে অপমানিত হবেন, মব জাস্টিসের মুখে পড়া, খালি এটা থেকে বের হোক না। দেখেন কখন ভালো ছিলেন ফারুকি ভাই, এখন তখন চিন্তায় পড়ে যাবে যারে কি হইল ঘটনাটা। তো এরকম সকল দৃশ্য মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসও নিশ্চয় চিন্তিত আছেন যে এই দেশে একটা জিনিস আছে কি, ক্ষমতার চেয়ারে বসলে আসসালামু আলাইকুম সেলুট বেলুট দিয়া বাই অস্থির, আর ক্ষমতা থেকে গেলে শব্দ তৈরি হয়। যে সরকারটা ক্ষমতায় বসে আনটিল ওই সরকারের পতন পর্যন্ত বাকিদেরকে অনেক ঘটনা ঘটে। সম্ভবত তিনি মান সম্মানওয়ালা মানুষ, টাকা পয়সা এখান থেকে কামাবেন না, তো ভাবতেছেন যে ভাই এত ভেজাল টেজাল দরকার নাই, আমি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিই। সংস্কারটারে নিয়ে প্রেশার চলছে, এখন কতদিন লাগবে সেটা হচ্ছে কথা। তবে তিনি এই প্রথমবারের মতন বললেন যে দ্রুত নির্বাচন, যত কম সময়ে অন্তর্বর্তী সরকার পারে নির্বাচনটা দিয়ে দিবে। এর আগে কিন্তু বলছেন জনগণ যখন চায়। তো কোন জনগণ? বাংলাদেশের জনগণ তো বিভাজিত, আওয়ামী জনগণ, বিএনপির জনগণ, জামাতি জনগণ, তাই না? বাকিরা যেগুলো আছে টেন্নমেন্ন আছে আর কি। তো সবকিছু মিলিয়ে একটা স্ট্রেস তো তিনার চেহারায় ভেসে উঠেছে। মানে এখন আর আগের মতন খুব হাসি খুশি না, কথাটা তো একটু কমই বলেন। আমার কাছে মনে হয়েছে যে দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ কবে নাগাদ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে এই প্রশ্ন বারংবার তুলছেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি আজকে বলেছেন, প্রতিটি হত্যাকাণ্ডের, জুলাই আগস্টের এই যে ঘটনার বিচার না হওয়া পর্যন্ত
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে না। এই সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে সময় টেলিভিশন। সেখানে বলা হচ্ছে, পটুয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ গিয়েছিলেন সমন্বয়ক, এবং সেখানে তিনি বলেছেন 5 আগস্ট পরবর্তী হতাহতের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। তাহলে কবে নাগাদ হবে নির্বাচন? বিচার কাজ কবে নাগাদ শেষ হবে? বিচার কাজ নিশ্চিতভাবে একটি দীর্ঘ সময়ের ব্যাপার। এদিকে আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি আশ্বস্ত করেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এই ট্রেন থামবে না। প্রয়োজনীয় সংস্কার শেষে খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলছেন, হত্যাকাণ্ডের বিচার না হলে নির্বাচন অনুষ্ঠান হবে না। তিনি আবার এটাও বলেছেন, দেশ গড়তে সময় লাগবে, একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করা হবে এবং দেশকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে, পরিস্থিতি ঠিক করতে জনগণকে সাথে নিয়ে যা করার প্রয়োজন সেটা করা হবে। তিনি এমনটাও বলছেন। তাহলে প্রশ্ন উঠছে, নির্বাচন আসলে কবে হবে? বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি নির্বাচনের জন্য সরকারকে এত সময় দিবে? সেটা আমার মনে হয় না। কারণ আপনারা দেখবেন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে নানান ধরনের আলোচনা শুরু হয়েছে যে নির্বাচন কবে হবে সেই ব্যাপারটা নিয়ে সুস্পষ্ট বক্তব্য জানতে চায় বিভিন্ন রাজনৈতিক দল। আমরা যদি বিএনপির কথা বলি, জামাত ইসলামের কথা বলি, বাম রাজনৈতিক সংগঠনগুলোর কথা বলি, তারাও কিন্তু এই বক্তব্যগুলো বারংবার দিচ্ছেন। আমরা শুরুর দিকে জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রিক খুব বেশি বক্তব্য আমরা পাইনি। তারা এই সরকারকে সময় দিতে চান তেমনটা আমরা দেখেছি, কিন্তু সময় যত গড়াচ্ছে, এরই মধ্যে সরকার 3 মাস পার করেছে। 100তম দিন পার করে সরকারের 100 দিনের বিভিন্ন কর্ম পরিকল্পনা, সাফল্য সবকিছু নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তো এই যে সময় পার হচ্ছে তত রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে, উৎকণ্ঠা দেখা যাচ্ছে। নির্বাচন আদৌ হবে কিনা, এই সরকার কি আবার দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকে কিনা, এসব কিছু নিয়ে তাদের মধ্যে নানান ধরনের সন্দেহ দেখা দিচ্ছে। তারাও প্রশ্নবিদ্ধ করছেন বারংবার, কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠান হবে জানতে চাইছেন। এক্ষেত্রে তাহলে সমন্বয় কিংবা সরকারের বক্তব্যটুকু ভিন্ন কেন? প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠান হবে, সেটাও খুব বেশি দূরে নয়, এমনটা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি কেন আবার বলছেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান হবে না? তার মানে প্রতিটি হত্যাকাণ্ড এটা তো দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, এটা কবে নাগাদ শেষ হবে? আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার যখন 71-এ মানবতা বিরোধীদের অপরাধের বিচার শুরু করেছিল, সেই বিচার শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবধি চলেছিল। শুরু করেছিলেন শেখ হাসিনা 2008-9 সালে যখন তিনি প্রথমবার ক্ষমতায় এসেছিলেন এবারের নির্বাচনে। এত বছর ধরে চলছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি এত সময় ধরে ক্ষমতায় থাকার জন্য পরিকল্পনা করছে, নাকি এটা সরকার এবং সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতা? আপনারা জানেন যে ফাতেমা উমামা একজন কেন্দ্রীয় নারী সমন্বয়ক, জুলাই আগস্টের ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানের অন্যতম বা জুলাই বিপ্লবের একজন সমন্বয়ক। তিনি বলেছেন এই সরকারের কাজে সাধারণ জনগণ বিরক্ত। এই সরকার 100 দিনে এমন কোনো সিগনিফিকেন্ট কাজ করতে পারেনি যা থেকে সাধারণ মানুষের মনে আশার সঞ্চার হতে পারে। সেক্ষেত্রে তিনি দ্রব্যমূল্যকে দায়ী করেছেন যে দ্রব্যমূল্য কোনোভাবেই কমছে না। তিনি উপদেষ্টা পরিষদের নতুন সদস্য যুক্ত করা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন সরকারকে, যে সরকার যে হারে উপদেষ্টা নিয়োগ করছে, কেন করছে, কিভাবে করছে, সে ব্যাপারেও সুস্পষ্ট কোনো ধারণা তারা পাচ্ছেন না। এবং নানান ধরনের প্রশ্ন সমন্বয়করা তুলছেন। সাজিস আলম আবার এটাও বলেছেন যে আওয়ামী লীগের বা ফ্যাসিস্টদের দোসরদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে সংযুক্ত করা হচ্ছে। তাহলে কেন হচ্ছে?
রাজনৈতিক মঞ্চে এমন কোন ঘটনা ঘটছে পর্দার অন্তরালে যেটা আসলে আমাদের সবাইকে ভাবতে বাধ্য করবে সবকিছু আসলে খুব সহজ হচ্ছে না। আন্তর্জাতিক রাজনীতি চলছে, ভারত অনেক কিছু চাইছে। এর মধ্যে আপনারা জানেন পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছে, যেটি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর প্রথম এমন ঘটনা ঘটেছে। সেটা নিয়ে আবার ভারত খুবই উদ্বিগ্ন। তারা তাদের সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। তারা বিএনপি শাসন আমলে 10 ট্রাক যে অস্ত্র এসেছে সেটার সঙ্গেও তারা তুলনা করছে। তো আপনারা তো দেখলেন নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, ডক্টর ইউনূসের ক্ষমতা নিয়ে অনেক কথা হচ্ছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কিন্তু চাচ্ছেন খুব শীঘ্রই যাতে নির্বাচন দেওয়া হোক। আর অন্যদিকে সমন্বয়করা কি বলতেছে, যতদিন না 2024-এর আন্দোলনের মানে গণহত্যাকারীর বিচার না হচ্ছে ততদিন এই নির্বাচন দেওয়া হবে না এবং ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবেন। এই থেকে কিন্তু আমরা বুঝতে পারছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মতামত নেই। এইগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।